দেখে মনে হতেই পারে কোনো শরণার্থী শিবিরের চিত্র এটি, কিন্তু বাস্তবে এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনের। রাত হলে এখানে এসে এভাবেই ঘুমান ভবঘুরে মানুষেরা। তেমনই একজন পলাশ নামের এই ব্যক্তি। একটি গার্মেন্টসে চাকরি করতেন তিনি। 5 আগস্টের পর সেই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন তিনি। তাই যাওয়ার কোনো জায়গা নেই তার। তাই থাকার জন্য তিনি বেছে নিয়েছেন ঢাবি ক্যাম্পাসকেই। আমি গার্মেন্টস চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি, এটা কি চলে গেছে চাকরি আপনার? গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে, খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। এত অভাব আগে কখনোই ছিল না। শুধু ভবঘুরেই নয়, টোকাই, পাগল ও মাদকসেবীদের জন্য এক নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাবি ক্যাম্পাস, যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। ভোগেন নিরাপত্তাহীনতায়। নিজের সাথে ঘটে যাওয়া এমনই এক অভিজ্ঞতা জানাচ্ছিলেন ঢাবির এই নারী শিক্ষার্থী। আমার শামসুন নাহারের একজন ফ্রেন্ডের কাছে আমার একটা ব্যাগ ছিল, তো সন্ধ্যা 7টার দিকে সেই ব্যাগটা নেওয়ার জন্য আমি ওর হলের গেটের সামনে যাই। ও ব্যাগটা নিয়ে দেওয়ার পর আমি যখন ওই রাস্তা থেকে টিএসসিতে মেট্রো ধরার উদ্দেশ্যে রওনা দিই, তখন আমরা সবাই জানি যে শামসুন নাহারের সামনে ওই রাস্তাটায় আলো খুবই কম থাকে, ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। তো নানা রকমের মানুষের আনাগোনা হয় ওই জায়গাটাতে, এবং যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আশেপাশে মানুষ খুবই কম ছিল, মেয়েরা প্রায় ছিল না বললেই চলে। তো এমন পর্যায়ে আমি খেয়াল করি 3 জন ছেলে, যাদের বয়স 17 থেকে 18-র কাছাকাছি হবে, এরা আমাকে ফলো করা শুরু করে। এটা নিশ্চিত হওয়ার জন্য আমি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, এবং একটা পর্যায়ে গিয়ে তারা এমন একটা বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাকে নিয়ে, এবং ইচ্ছা করেই তারা শব্দটা জোরে বলে যাতে আমি শুনতে পারি। এবং এটা শোনার পরে আমি মোটামুটি শিওর হয়ে যাই যে তারা আমাকেই ফলো করছিল কিংবা আমাকে ইঙ্গিত করে কথা বলছিল। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতাম তাহলে দায়ভারটা কি প্রশাসন নিত, কিংবা আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন সেই ক্ষতিপূরণটাই আমি কার কাছে চাইতাম? শুধু নারী শিক্ষার্থীরাই যে নিরাপত্তাহীনতায় ভোগেন বিষয়টি এমন নয়। নিজের সাথে হওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ডাকসুর কার্যকরী সদস্য সর্বমিত্র চাকমা নিজেই। আমাদের জগন্নাথ হলের যে রবীন্দ্র ভবনের গেটটা আছে সেখান থেকে বেরোলাম, বেরিয়ে আমি বইটার ক্যান্টিনের দিকে যাব খেতে। তো জাস্ট যাচ্ছিলাম, ওই সময় এক ভবঘুরে আমি জাস্ট যাওয়ার সময় একদম আক্রোশের সাথে এসে আমাকে ফার্স্ট একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পর আমি জাস্ট উঠে দাঁড়াবো, ওই সময় আবার অ্যাটাক করতে আসছে। আমার হাতের এই পাশে আমার ইনজুর্ড হয়। তারপর আমি তাকে বুঝালাম যে না, ওকে, আমি প্রোটেক্ট করছি না, আমি আপনাকে আপনার সাথে আমি কোনো ক্ল্যাশে যাচ্ছে না, আমি আমার মতো করে যাচ্ছি। এরকমভাবে আমি বুঝালাম যে আমি সরে যাচ্ছি, আপনি আপনার মতো করে যান। সর্ব অভিযোগ করলেন ভবঘুরেদের মধ্যেই একটি অংশ জড়িত মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, এমনকি দেহ ব্যবসার মতো গুরুতর অপরাধের সাথে। অভিযানে গিয়ে প্রায় প্রতিদিনই তাদের কাছে পাওয়া যায় গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য। আমরা যে উচ্ছেদ অভিযান আমরা শুরু করি, সেই উচ্ছেদ অভিযানে আমি 7টা ছেলেকে ধরি মাদকদ্রব্য সহ। ওকে, তারপর গাঁজাসহ ধরা তো গতকালই রিকশাওয়ালা ধরা পড়েছে। এর আগে গাঁজার একজন ডিলার বিক্রেতা নারী, তিনি আবার প্রেগনেন্ট। ডাকসু নির্বাচনের পর থেকে কিছুদিন পরপরই ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে উচ্ছেদ অভিযান। অভিযানের সময় অন্যত্র চলে গেলেও পরবর্তী সময় আবারও ফিরে আসে ছিন্নমূল এসব মানুষ। ভবঘুরে ছিন্নমূল এসব মানুষ মুক্ত নিরাপদ একটি ক্যাম্পাস দেখতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কারণ তারা আমাদের নিরাপত্তার একটা চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি সুফিয়া কামাল হলের সামনে যে রাস্তাটা সেটা যদি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে মাদকাসক্ত তারা ওপেনলি, একদম হল গেট, একটা মেয়ে নারীদের হলের গেটের সামনে তারা ওপেনলি মাদকদ্রব্য গ্রহণ করছে। জায়গায় জায়গায় মানুষরা বলছে নেশা করছে, বা তারা এমনভাবে অঙ্গভঙ্গি করছে যেটা খুবই আসলে আমাদের জন্য অনেক ভয়ের সৃষ্টি করছে। আমরা মনে করি যে এই যে ভবঘুরে তাদেরকে উচ্ছেদ করে এবং নেশাখোর লোকজন এদেরকে উচ্ছেদ করে এদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে বা আইনের সহায়তা নিয়ে ক্যাম্পাসটাকে পুরোপুরি বহিরাগত ভবঘুরে মুক্ত করা উচিত। 18 থেকে 19 জন শিক্ষক মিলে গঠিত প্রক্টোরিয়াল টিম ও একটি টহল গাড়ি দিয়ে চলে টহলের কাজ। এই সীমিত সামর্থ্যে বড় এই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রায় হিমশিম খেতে হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো বাইরে আছে তাদের সমস্যাগুলো কখনো কখনো আমাদেরকে দেখতে হয়। তারপর লেদার ইনস্টিটিউট আছে অনেক দূরে, যেতেই আমাদের আধা ঘন্টা লেগে যাচ্ছে। আইবিএর হোস্টেল আছে। তো আমার কাছে মনে হয় সেই বিবেচনা থেকে চিন্তা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ বেড়েছে, অনেক ছাত্র সংখ্যা বেড়েছে, মানুষের প্রয়োজন বেড়েছে, যান্ত্রিক সমাজে আরও প্রয়োজন আরও জটিল হয়ে উঠছে। সুতরাং আমাদের আসলে কলেবরটা এখনও ছোট। আর গাড়ির সংখ্যা যেটা আপনি বলছেন, যদি সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের একটি মাত্র গাড়ি আছে যারা মোবাইল টিম হিসেবে কাজ করে,
তাদেরকে আমরা সবসময় টহলে রাখি। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে ও সবাইকে সচেতন হতে হবে বললেন ঢাবির সহকারী প্রক্টর মাহবুব কায়সার। আমি কি আপনার ঘরে গিয়ে মানে রাতে ঘুমাতে পারবো? তাহলে আপনি কেন আমাকে? এই জন্য তার ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। প্রধানত আমরা মানবিক হব, কিন্তু আমাদের ছাত্রদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা লঙ্ঘিত হলে আমি মনে করি সেখানে মানবিকতা সহ আমরা তাদের ব্যাপারে প্রতিবেদন করার জন্য সবার সহযোগিতা কামনা করি। 1 নম্বর হচ্ছে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, এখন ধরুন ডাকসু আছে, ডাকসু কিছু উদ্যোগ নিচ্ছে, আবার সেটার কাউন্টারও কিছু কথাবার্তা শুনেছি আমরা, কিন্তু আমরা মনে করি যে এটা পক্ষ বিপক্ষের বিষয় নয়, এটি হচ্ছে আমাদের কমন ইন্টারেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থেই আমাদের শিক্ষার্থীদেরকে, নারী পুরুষ শিক্ষার্থীদেরকে, আমাদের সাধারণ এখানে বসবাসরতদেরকে নিরাপদ করতে গেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সৌন্দর্যটাকে, শিক্ষায়তনের যে সৌন্দর্য সেটিকে রক্ষা করতে গেলে আমাদের সব পক্ষকে এখানে পজিটিভ রোল প্লে করতে হবে। চলতি বছরের 13ই মে রাতে ঢাবি ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। বহিরাগতদের দ্বারা আর কোনো অঘটনের শিকার না হোক ঢাবি শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা সবার। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।